এদেশে রাজনীতিটা হলো সবচেয়ে বড় ব্যবসা। আপনি বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েট হন, আর কলেজ গ্র্যাজুয়েট হন, আর ডাক্তার হন, আর ইঞ্জিনিয়ার হন। রাজনীতিবিদদের উপরে বড় ব্যবসায়ী হতে পারবেন না। কি কারণে এই কথাগুলো বলছি? একজন সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত মানুষ তার লাইফ টাইমে সবচেয়ে বড় চাকরিটা করেও দেখবেন তার জীবনে ৫ কোটি টাকা অর্জন করা সম্ভব না। কিন্তু একজন রাজনীতিবাদের চরিত্র যদি দেখেন, রাজনীতিবিদের কার্যক্রম যদি দেখেন, তার এক জীবনে কয়েক হাজার কোটি টাকা তো বটেই, কয়েক লক্ষ কোটি টাকার মালিকও আছে। যেমন যদি বলেন যে আমি উদাহরণস্বরূপ বলি এস আলমের কথা, সে তার শুধুমাত্র ইসলামী ব্যাংক ব্যবস্থার মধ্য থেকে প্রায় কয়েক লক্ষ কোটি টাকা পাচার করেছে। এবং এভাবেই যদি আপনি লিস্ট করেন দেখবেন যে ১,০০০ মানুষের লিস্ট করলে ওর মধ্যে হয়তো আপনি ৫ জন বা ১০ জন মানুষের হয়তো আমলার মতো পাবেন। বাকি সব মানুষ পলিটিশিয়ান। এই দেশে পলিটিশিয়ান করা এবং পলিটিশিয়ান ব্যক্তিরাই সবচেয়ে বেশি কোটিপতি, সবচেয়ে বেশি ধনপতি, এবং তারাই সবচেয়ে সমাজের মধ্যে অগ্রগামী ভূমিকায় থাকে, এবং তারাই সবচেয়ে নিপীড়কের শিকার হয়ে থাকে, নিপীড়কের কার্যক্রম করে থাকে। উদাহরণস্বরূপ যদি বলে থাকেন, দেখেন এই যে সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজার কথা বলতে পারি। এদের আপনারা অনেক, বাংলাদেশে অনেক মানুষ আছে তাদের জন্য জান প্রাণ দিব, ডাই হার্ড তারা সাপোর্টার, বোনাফাইড সাপোর্টার, কোনো সন্দেহ নেই। তারা বাংলাদেশ ক্রিকেটকে যেভাবে উত্থাপিত করেছিল বিশ্ব মঞ্চে, যেভাবে ক্রিকেট মঞ্চে উত্থাপিত করেছিল, তাদের কোনো দিক দিয়ে কম ছিল না। কিন্তু তারপরেও তাদের কাছে এক ধরনের অভাববোধ সৃষ্টি হয়েছিল যে আমি ক্রিকেট খেলে ১০০ কোটি বা ১৫০ কোটি টাকার মালিক হয়েছি, কিন্তু আমার চাইতে যারা লো কোয়ালিটির রাজনীতিবিদ, তারা আমার চাইতেও প্রায় ২,০০০ কোটি টাকার, ১০,০০০ কোটি টাকার মালিক, কয়েক লক্ষ কোটি টাকার মালিক। অতঃপর তারা কি করলো? রাজনীতির তকমা তার শরীরের ভিতরে লাগানোর চেষ্টা করলো যে কিভাবে আমি আরো লক্ষ কোটি টাকা কামাই করতে পারি। একটু চিন্তা করেন, সাকিব আল হাসানের মতো মানুষ, সে 1x বেটের বেট বিজ্ঞাপন দেয়, যেই বেট খেলে খেলে বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ প্রজন্ম, লক্ষ লক্ষ যুবক যুবতীরা নিঃস্ব হয়ে গেছে যেই বেট গুলো দেখার পরে। কারণ তার যে সেলিব্রিটির ইমেজ, সেই ইমেজটাকে ইউজ করে এই খেলাধুলা কিন্তু সম্পাদন করে। এর বিনিময়ে কি হয়? তারা হয়তো সেলিব্রিটির ১ কোটি, ২ কোটি, ৫ কোটি টাকা পায়, কিন্তু আমাদের যে লক্ষ লক্ষ তরুণ প্রজন্মকে একবার পথের বসায় দিচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু আমরা দেখি না। একইভাবে যদি চিন্তা করেন যে আমাদের সাকিব আল হাসান বা তামিম ইকবালের কথাই চিন্তা করেন, তামিম ইকবাল কিন্তু তার যশ খ্যাতি সবই ছিল, কিন্তু এই যে একটা রাজনৈতিক তকমা বসিয়ে আপনার বিসিবিতে যেভাবে পরিবার কেন্দ্রিক একটা বোর্ড গঠন করলো, বসায় দিল, এটা কিন্তু মানুষ স্বাভাবিকভাবে নেয়নি। সুতরাং এই যে যারা বড় বড় সেলিব্রিটি, তারা একটা সময় যা চিন্তা করে যে আমার টাকা পয়সার অভাব আছে, আমার টাকা পয়সা আরো কয়েক লক্ষ কোটি টাকা আমি রাজনীতির তকমা নিয়ে, রাজনীতির সবক নিয়ে আমি করতে পারি। সুতরাং বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসা সেটা হলো রাজনীতি। এই রাজনীতি আবার দেখবেন কিছু কিছু আমলা যারা জীবনের সর্বশ্রেষ্ঠ পর্যায়ে থাকে, সবচেয়ে বড় শিক্ষিত হয়ে, বড় বড় চাকরিজীবী হয়ে, কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে তারা যে এই যে ১,০০০ কোটি টাকা, লক্ষ কোটি টাকা চুরি চামারি বাটপারি করে উপার্জন করেছে, সেই টাকাকে সেফটি দেওয়ার জন্য, সেই টাকার সেফ গার্ড হিসেবে তারা রাজনীতির সাথে মেশে। এভাবেই কিন্তু আমাদের সমাজের মধ্যে একটি অসম প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে। যেই ছেলে মেয়েরা দেখবেন থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস, একবার লাস্টের লাইন আছে, এই ছেলে মেয়েটাও একসময় দেখবেন রাজনীতির মুখে হচ্ছে। কেন? চিন্তা করে যে আমাদের ক্লাসের যে ফার্স্ট বয় ছিল, আমাদের ক্লাসে যে একবার ধনাঢ্য মেধার অধিকারী ছিল, খুব ট্যালেন্টফুলের যে ছেলেটা ছিল, সেই ছেলেটাও কিন্তু রাজনীতিতে ঢুকে তার চাইতে অঢেল টাকা ইনকাম করেছে, বাড়ি গাড়ি নারী সবকিছু পেয়েছে। সুতরাং এই দেশে রাজনীতি করা সবচেয়ে ভালো ব্যবসা। এই দেশের রাজনীতির মধ্যে আপনি ২০ বছর, ৩০ বছর যেভাবে নিপীড়নের শিকার হবেন, নিপীড়নের শিকার হওয়ার পরে একটা টাইমে গিয়া আপনার বোধোদয় হবে যে আমি যে টাকা উপার্জন করেছি, যে পরিমাণ প্রভাব সৃষ্টি করেছি সমাজ এবং রাষ্ট্রের মধ্যে, ওই আমার সাথে যে ফার্স্ট ক্লাস বেঞ্চের যে ছেলেটা ছিল, সেই ছেলেটা কিন্তু করতে পারে নাই। এই দেশে এই ঘটনা বারংবার ঘটে। আমরা এরকমও দেখেছি যে এই দেশে শিক্ষা নিয়ে বাণিজ্য হয়, আপনার বিদ্যুৎ নিয়ে বাণিজ্য হয়, বিভিন্ন ধরনের বাণিজ্য হয়। এই বাণিজ্যগুলোর পিছনে দেখবেন ওই ছেলেটাই সবচেয়ে বেশি অগ্রগামী ভূমিকা পালন করেছে, যে ড্রপ আউট ছিল, ক্লাসের মধ্যে লাস্ট স্টেজে ছিল। সুতরাং আসুন, আমরা যদি রাজনীতিকে সঠিক মাত্রায় আগাতে চাই, তাহলে আমাদের যে ফার্স্ট বেঞ্চার ছিল, যারা প্রথম শ্রেণীর শিক্ষিত মানুষগুলো ছিল, তাদের হাতে যদি আমরা রাজনীতির ডালটা তুলে দিতে পারি, তাহলে দেখবেন যে এই যে তৃতীয় শ্রেণীর যারা প্লেয়ার, চতুর্থ শ্রেণীর যারা প্লেয়ার, একবারে লাস্ট বেঞ্চের যে বেঞ্চাররা ছিল, তারা রাজনীতিবিদ হবে না, ফার্স্ট ক্লাসের যে স্টুডেন্ট গুলো ছিল তারাই রাজনীতিবিদ হবে। তখন রাজনীতি করে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা ইনকাম করা যাবে না। সমাজের মধ্যে যে ইনইকুয়ালিটি ছিল, সমাজের মধ্যে যে ডিসক্রিমিনেশন ছিল, সেগুলোকে রহিত করা যাবে। তারপরে কি ঘটনা ঘটবে? যে আমরা আমাদের পরবর্তী প্রজন্মর যে ছেলে মেয়েরা আছে, এরা শিক্ষায়, স্বশিক্ষায় শিক্ষিত হয়ে রাজনীতির হাতে আসবে। আর এভাবে যদি রাজনীতির মধ্যে আসে, তাহলে দেখবেন খারাপ শ্রেণীর মানুষগুলো রাজনীতিকে বিতাড়িত হবে। ওই লাস্টে একই কথা, যে সোক্রেটিসের কথা, যে ভালো মানুষগুলো যদি রাজনীতিকে চলে যায়, তাহলে খারাপ মানুষগুলো সেই রাজনীতির ডাল ধরে।
সুতরাং আসুন, যারা ভালো শ্রেণীর মানুষ আছে, আমরা রাজনীতির ডাল ধরার চেষ্টা করি, সে যে কোনো লেভেল থেকেই হোক। যদি আপনি আপনার স্থানটা এখানে দখল করে রাখতে পারেন, তাহলে এখানে যে দুষ্ট চক্রের মানুষগুলো আছে, সেই দুষ্ট চক্রের মানুষ রাজনীতি ধরে রাখতে পারবে না। ধন্যবাদ সকলকে।